বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান, ঠাকুরগাঁও ১ আমি নিজে। নির্বাচনে ৩টি আসনে লড়বেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান প্রার্থী হবেন বগুড়া ৬ আসনে। ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিএনপির। জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত তালিকা। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। বিএনপির প্রার্থী ঘোষণাকে স্বাগত জানালো এনসিপি। বেগম জিয়ার মাধ্যমে গণতন্ত্র সুসংহত হওয়ার আশা। তারেক জিয়া দেশে আসছেন, আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই। খালেদা জিয়া ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে। আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে দলগুলোকেই। ১ সপ্তাহ সময় দিল অন্তর্বর্তী সরকার। রেফারির অভাব দেখছে জামায়াত। সত্য একদিন বেরিয়ে আসবে। কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের জবাবে বদিউল। নির্বাহী বিভাগের অধ্যাদেশ জারির এখতিয়ার নিয়ে মতভিন্নতা বিশেষজ্ঞদের। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ। নির্বাচনের ওপর নির্ভর করছে গণতন্ত্রের পথে যাত্রা, বললেন সিইসি। ভোট সুষ্ঠু করতে দল, বাহিনী সহ সবার সহযোগিতা প্রত্যাশা। এবং নতুন টেলিকম নীতি বাস্তবায়নে গ্রাহকের ব্রডব্যান্ড ইন্টারনেট খরচ বাড়ছে 20%। প্রতিবাদে অপারেটরদের বিক্ষোভ। এক নামে সিম সংখ্যা 7-এ নামানোর উদ্যোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 1 আসনে লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 237টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের মহাসচিব জানান, প্রয়োজনে পরিবর্তন হতে পারে ঘোষিত তালিকা। জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে 300 আসনের প্রার্থী। বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান, ঠাকুরগাঁও 1 আমি নিজে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তুমুল হর্ষধ্বনিতে ফেটে পড়ে দলটির গুলশানের কার্যালয়। সোমবার বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিনভর চেয়ারপারসনের কার্যালয়ে চলে বৈঠক। সভা হয় স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের সঙ্গে। কয়েক দফা সংবাদ সম্মেলনের সময় পেছানোর পর উত্তেজনার অবসান ঘটে সন্ধ্যায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন ধানের শীষের সম্ভাব্য 237 প্রার্থীর নাম। জানান, জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে তালিকা। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা 232টি আসনের জন্য। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আপনার বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। ফেনী 1, বগুড়া 7 এবং দিনাজপুর 3 আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া 7 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া 6 আসন থেকে লড়বেন তিনি। বগুড়া 6 তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁ 1 আসন থেকে। স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ ভোলা 3, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা 3, মির্জা আব্বাস ঢাকা 8, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 10, সালাউদ্দিন আহমদ লড়বেন কক্সবাজার 1 আসন থেকে। ঠাকুরগাঁও 1 আমি নিজে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ের সামনে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রার্থী তালিকায় ঠাঁই পাওয়া নেতারা। প্রার্থী তালিকার ঘোষণার পর স্থায়ী কমিটির সদস্যরা প্রত্যাশা করেন এবার বিদ্রোহী প্রার্থী থাকবে না। বিদ্রোহী প্রার্থী হবে না, এটা আমরা বিশ্বাস করি, কারণ দলের প্রতি সবাই মোটামুটি অনুগত। আর বিদ্রোহী প্রার্থী হওয়া স্বাভাবিক কিছু না, হতেও পারে, তো ওটা আমরা ঠিক করে নেব আস্তে আস্তে। 63 আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এর মধ্যে ঢাকা 7, 9, 10 এবং 13 আসনও রয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, যাচ্ছি তার কাছে। সালেহীন, আপনাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে বিএনপি 237 আসনে তাদের প্রার্থী ঘোষণা করলো। এই যে প্রার্থী ঘোষণা হলো, এতে আসলে চমক কিংবা ব্যতিক্রম কি আছে? ধন্যবাদ জাফর সাদিক আপনাকে। আপনি জানেন যে আসলে যেটা বলছিলেন যে দীর্ঘ আলোচনা এবং প্রতীক্ষার পর আজকে বিএনপি তার মনোনীত প্রার্থীদের 300 আসনের বিপরীতে 237টি আসনে আসলে তারা মনোনীত প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে কিছুটা চমক যেমন রয়েছে, কিছু কিন্তু আবার পুরনো বিষয়গুলো কিন্তু রয়েছে। যারা পুরনোভাবে যারা ছিলেন, যারা আগে এমপি হয়েছিলেন, তাদের কিন্তু রাখা হয়েছে। নতুন কিছু তরুণদের এখানে আনা হয়েছে, যেমন কিছু কিছু ব্যক্তি যেমন হেভি ওয়েট ব্যক্তি রয়েছেন, প্রার্থী ছিলেন, তাদের সন্তানদের কিন্তু এবার আনা হয়েছে এই 237টি আসনের মধ্যে, তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। এবং 237-এর বাইরে যারা বাকিগুলো যে আসনগুলি রয়েছে সেগুলো কিন্তু জোটের শরিক, অর্থাৎ যুগপৎ আন্দোলনে সরকার বিরোধী অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শরিক ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য এই আসনগুলি ফাঁকা রাখা হয়েছে। যেমনটা শোনা যাচ্ছে, যে মির্জা ফখরুল ইসলাম বলছিলেন, একই সঙ্গে সেখানে কিন্তু কিছু চমক থাকবে, কারণ এখানে কিন্তু অনেক জায়গায় হেভিওয়েট প্রার্থীর নেই এবার বিএনপির, সেখানে হয়তো শরিকদের কাউকে সেখানে দেওয়া হবে সেই সবগুলো আসনগুলোতে। এর মধ্যে বেশ কিছু আসন ইতিমধ্যে আমরা দেখেছি, যেমন ধরেন প্রায় 63টি আসনে আমরা দেখেছি ফাঁকা রয়েছে। আপনি যেমন বলছিলেন চমকের কথা বলছিলেন, এই চমকের মধ্যে কিন্তু বেশ কিছু আগে যারা এমপি ছিলেন হেভিওয়েট, তাদের সন্তানরা এর মধ্যে রয়েছে। এছাড়া আমি একটু বলতে চাই, সবচেয়ে বড় চমক হচ্ছে যেটি আমরা শুনতে পাচ্ছিলাম এবং আমি কিন্তু সেটা নিয়ে স্টোরিও করেছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে, তার কাছে আমি জানতে চেয়েছিলাম, ইন্টারভিউ নিয়েছি। তিনি কিন্তু জানিয়েছিলেন যে বেগম জি আসলে নির্বাচনে অংশ নেবেন কিনা সেই প্রশ্ন তার কাছে ছিল। তিনি কিন্তু বলেছিলেন যে নির্বাচনের সময় যদি বেগম জিয়া সুস্থ থাকেন এবং শারীরিকভাবে তিনি মনে করেন যে তিনি ফিট আছেন, তাহলে তিনি নির্বাচনে অংশ নেবেন, সেটি কিন্তু আমাদেরকে বলেছিলেন। কিন্তু আমরা কিন্তু এবার দেখতে পেলাম বেগম জিয়া 3টি আসনে এবার লড়াই করবেন এবং তিনি কিন্তু প্রতিবারই যখন নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি, প্রত্যেকবারই কিন্তু তিনি 2, 3, 4, 5টা আসন কিন্তু তিনি অংশ নিয়েছেন, ভোট করেছেন এবং কখনো তিনি পরাজিত হননি, সেটাও কিন্তু আমরা জানি। এবার আমি বলতে চাইছি দিনাজপুর 3, বগুড়া 7 এবং ফেনী 1 আসন থেকে বেগম জিয়া লড়াই করছেন। এবং তারেক রহমান, আরেকটি চমক যে তারেক রহমান তিনি বগুড়া 3টি আলাদা অঞ্চল থেকে, দিনাজপুর, বগুড়া এবং ফেনী থেকে, জি 3টি আসন থেকে তিনি লড়াই করবেন বেগম জিয়া। এবং বগুড়া 6 থেকে থাকছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি যদিও এখন লন্ডনে প্রবাসী জীবনযাপন করছেন, তিনি ঢাকায় ফিরবেন খুব শীঘ্রই, শুনতে পাচ্ছি হয়তো নভেম্বরের শেষ নাগাদ বা ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা যদি হয় নির্বাচনের, তারপর আসবেন, এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। তিনি আসার পরে তিনি নির্বাচনে অংশ নেবেন। কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির যে মনোনয়ন বোর্ড, তারেক রহমানকে বগুড়া 6 আসন থেকে তাকে মনোনীত করেছে। এবং একই সঙ্গে ঠাকুরগাঁও 1, যেটা আমরা জানতাম যে মির্জা ফখরুলের আসন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তিনি কিন্তু সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে। আপনি জানেন যে এছাড়াও স্থায়ী কমিটির বেশ কয়েকজনকেও কিন্তু নমিনেশন দেওয়া হয়েছে, তারাও কিন্তু এর মধ্যে আছে। আমি তালিকাটা একটু বলতে চাই, যে একটু ছোট করেই বলি যে তারা হেভি ওয়েট যদি আমরা যেটা ধরে থাকি বা বলে থাকি, তাদের মধ্যে হচ্ছে কক্সবাজার 1 আসনে সালাউদ্দিন আহমদ, যিনি স্থায়ী কমিটির সদস্য, এবং স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 10-এ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 আসন থেকে লড়াই করবেন। দিনাজপুর 6 থেকে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন দিনাজপুর 6 থেকে। একই সঙ্গে গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা 3 আসন থেকে তিনি লড়াই করবেন নির্বাচনে। একই সঙ্গে রয়েছেন মির্জা আব্বাস ঢাকা 8, যেটি তার পুরনো আসন, প্রতিবারই তিনি এখান থেকে মনোনীত হয়ে থাকেন। একই সঙ্গে মেজর হাফিজুদ্দিন আহমেদ ভোলা 3, তিনি সেখানেও আছেন। আর মঈন খান নরসিংদী 2, সেটি তার আসলে পুরনো আসন। যদি বলতে চাই এর মধ্যে হেভিওয়েট কয়েকজন কিন্তু আরও আছেন। আমি বারবার হেভিওয়েটের কথা এই কারণে বলছি, এবার একটা কথা আসছিল যে অনেক হেভিওয়েট হয়তো বাদ পড়তে পারে, তরুণদের একটা জয়গান এখানে থাকবে এবারের বিএনপির যে মনোনয়ন থাকবে সেখানে। যার মধ্যে যদি আমি উল্লেখ করতে চাই, সানজিদা ইসলাম তুলি একজন নারী আছেন, যাকে আপনারা চেনেন যে মায়ের ডাক, অর্থাৎ গুম হয়েছেন যে সদস্য যারা রয়েছেন বিএনপির এবং অন্যান্য যাদের সদস্য, যাদের পরিবারের সদস্যরা গুম হয়েছিলেন, তাদের যে সংগঠন রয়েছে মায়ের ডাক, যেটি তিনি নেতৃত্ব দেন, সানজিদা ইসলাম তুলি, তিনি কিন্তু ঢাকা 14 আসন থেকে এবার কিন্তু মনোনয়ন পেয়েছেন। ইশরাক হোসেন, আপনি যেটা বলছিলেন ইশরাক ঢাকা 6 থেকে, যেটি তিনি মেয়র প্রার্থী হিসাবে লড়েছিলেন। আপনি যেহেতু সানজিদার কথা বললেন, এই 237টি আসনের মধ্যে বিএনপি সরাসরি প্রত্যক্ষ ভোটে নারীদের জন্য কয়টি আসন দিয়েছে কিংবা নারী কয়জন মনোনয়ন পেলেন? নারীদের এখনো তালিকাটা যেটা আমরা জানতে পেরেছি, এখান থেকে আমরা প্রায় 5-6 জন নারীর কথা আমরা শুনতে পাচ্ছি। যেমন শামা ওবায়েদ
তিনিও কিন্তু এর মধ্যে রয়েছেন। তাহসিনা রুশদি আছেন, বেগম খালেদা জিয়া স্বয়ং আছেন। সেই বিষয়গুলি রয়েছে। আপনি শুনলেন সানজিদা ইসলাম তুলিও কিন্তু এর মধ্যে রয়েছেন। আমরা কয়েকটি দেখেছি, আমরা আরও দেখব, এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন যেই প্রার্থীর কথা বলা হচ্ছিল তাদেরকে কিন্তু আনা হয়েছে তরুণদের মধ্যে এই তালিকায়। এবং এটি যেটি বলছে যে এই সংশোধন কিন্তু আসতে পারে, অর্থাৎ এটা চূড়ান্ত তারা বলছেন, কিন্তু এর সঙ্গে এরাও বলছেন যে এটাই চূড়ান্ত নয়, কিন্তু এটার সম্ভাবনা রয়েছে এখান থেকেও কাউকে বাদ দিয়ে অন্য কাউকে দেওয়ার সুযোগ আছে। শহীদদের সঙ্গে আলোচনা করবেন, স্থায়ী কমিটি মেম্বারদের সাথে আলোচনা করে তারপরে হচ্ছে সেখানে কিছু সংখ্যা যোগ হতে পারে, বের হতে পারে। তো রাত 9টার সংবাদে আমাদের যে সংবাদ রয়েছে রাতের সময়, সেখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সালেহীন, আমরাও শুনবো আপনার কাছ থেকে রাত 9টায় আসলে পুরো বিস্তারিত বিষয়টি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন, জানাচ্ছিলেন আজকে বিএনপির যে মনোনয়ন তালিকা প্রকাশ করা হচ্ছে 237টি আসনে, সে বিষয়ে বিস্তারিত। জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বেগম খালেদা জিয়ার নির্বাচনে লড়াইয়ের ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন এর মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে। তবে প্রার্থী তালিকায় তরুণরা কম থাকায় হতাশা ব্যক্ত করেন তিনি। এ সময় সরকারের একটি পক্ষ সংস্কারকে এড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক সংকট দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তারা আজকে মিটিং করলো এবং আপনি দেখেন এই ডক্টর ইউনূস এখন যে অবস্থায় বিএনপি তাদের আসন ঘোষণা করেছে। প্রথমত বিএনপির বিষয়ে আমাদের দুটি কথা আমরা শুনতে পেয়েছি যে তারেক জিয়া দেশে আসছেন, আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই। গণতন্ত্রের আপসীন নেত্রী খালেদা জিয়া, উনি 3টে আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, তো উনি আসলে গণতন্ত্রের সৌন্দর্য। দুঃখজনক বিষয়, আমরা এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের হলো 50% যে তরুণ সমাজ, আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো, এটা আমাদের হতাশ করেছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণভোট নিয়ে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যথায় সরকারি করণীয় ঠিক করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে তিনি জানান, এ নিয়ে আর সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার আয়োজন করা হবে না। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। গণভোট ইস্যুতে দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াত সহ 8 দল। তবে সরকারকে রেফারির ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নেতারা। জাতীয় নির্বাচনের আগে চলতি মাসে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। 4 ধাপে সারা দেশে কর্মসূচি পালন করে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসেই গণভোটের দাবি জানায় তারা। দাবি আদায়ে করণীয় ঠিক করতে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জৌলি সভা করে আন্দোলনরত দলগুলো। সভা শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে উপদেষ্টা পরিষদের আহ্বান ইতিবাচক। গতকালকেই একটি আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে, আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানে সকল দলের কাছে জানিয়েছে। আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কিভাবে সাড়া দেয়। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে সনদ বাস্তবায়নে সংখ্যার কথা জানান যুগপৎ আন্দোলনের অন্য নেতারা। গণমিছিলের সময় হলো বৃহস্পতিবার 6 নভেম্বর সকাল 11টা রাজধানীর পল্টন মোড়। বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে একীভূত হব। জুলাই সনদটা যদি আইনি ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না। এই জন্য আগে যদি গণভোট হয়, আইনি ভিত্তি হয়, তারপর জাতীয় নির্বাচন তার ভিত্তিতে হয়, তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না। সেখানে বিএনপি যে বলছে একই দিনে দাবি না মানলে আন্দোলন জোরদার করার কথা জানান 8 দলের নেতারা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ, নির্বাচনের ওপর নির্ভর করছে গণতন্ত্রের পথে যাত্রা। এমন মন্তব্য করে ভোট সুষ্ঠু করতে দল,
বাহিনী সহ সবার সহযোগিতা চেয়েছেন সিইসি AMM নাসির উদ্দিন। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ। নতুন টেলিকম পলিসিতে বিভিন্ন ফি ও চার্জ আরোপের কারণে গ্রাহককে দিতে হবে অতিরিক্ত 20% অর্থ। এতে 500 টাকার সংযোগে 100 এবং 1000 টাকার সংযোগে খরচ বাড়বে 200 টাকা। গ্রাহকের পাশাপাশি সেবাদাতাদেরও ব্যান্ডউইথ কিনতে খরচ বাড়বে 14%। এ অবস্থায় সোমবার দুপুরে বিটিআরসি ভবনে বিক্ষোভের পর নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠকে বসেন ISPABর নেতারা। পরে গাইডলাইন সংশোধনে 9 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়ার কথা জানান সংগঠনটির সভাপতি। খেলার খবর। মিরপুরে চলছে ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভা। বিপিএল সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসেছেন নীতি নির্ধারকরা। বিপিএলের সবশেষ আসর ঘিরে সমালোচনা তুঙ্গে। এরই মধ্যে ফিক্সিং ইস্যুতে 900 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। পরবর্তী পদক্ষেপের জন্য আইসিসির সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালের অধীনে আরও একটি কমিটি গঠন করেছে বিসিবি। সভার অন্যতম এজেন্ডা ওই রিপোর্টের পর্যালোচনা। এছাড়া আসন্ন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হবে এই সভায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বগুড়া 7 বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান, ঠাকুরগাঁও 1 আমি নিজে। নির্বাচনে 3টি আসনে লড়বেন বেগম জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন তারেক রহমান। 237 আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিএনপির। জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত তালিকা। বেগম জিয়ার প্রার্থিতা ও তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে স্বাগত এনসিপির। গণতন্ত্র সংহত হওয়ার আশা। সরকারের একাংশের বিরুদ্ধে নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগ। এবং সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে দলগুলোকেই। 1 সপ্তাহ সময় দিল অন্তর্বর্তী সরকার। রেফারির অভাব দেখছে জামায়াত। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। জাফর, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।